সিএটা কি এখানে ফ্যাক্টর হতে পারে? ওই ঠাকুর বাড়ির দুটো পার্লামেন্ট ইলেকশন আমি চালিয়েছি এবং মমতা ব্যানার্জির অর্ডারেই ওই ইলেকশন আমি চালিয়েছি। কিন্তু আজকালকার সব নেতারা দেখি যে তার সময় কেউ নেই, আমি হচ্ছে আমাকে ভোট দাও, আমার নামে ভোট দাও, আর সবাই তো দেয় নেই। আর আমি নিজে পলিটিক্স এর মধ্যে থেকে আর একটা জিনিস গবেষণা করেছি, এই পলিটিশিয়ানরা যদি এইটুকুন কেউ বলতে পারে এই অমুকের ওখানে 1000 খানেক ভোট আছে, তাই লাভ দিয়ে সেখানে যাবে। আমার ইলেকশনে যে মমতা ব্যানার্জি আমি 2016 সালে দাঁড়াতে চাই নাই, তবু গিয়ে তারপর দেখলো যে আমি হারছি, উনি আমাকে গিয়েছিলেন উপেন্দা যদি ইলেকশনে মানে জিতে না আসে তো আমি তাকে নিয়ে ক্যাবিনেট করবো, আমি তো হারলাম। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লোকসভা নির্বাচনের আগে সিএ আইন নিয়ে বিস্তর রাজনীতি হচ্ছে একাধারে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মঞ্চ থেকে বলছেন সিএ হলে এনআরসি হবে, তার ফলে নাগরিকত্ব হারাবেন অনেক মানুষ, ভারত থেকে তাকে বিতাড়িতও হতে পারে। কিন্তু মতুয়ারা যাদের থেকে এই আন্দোলনের সব থেকে বেশি যোগদান পাওয়া গেছিল, তারা কি নাগরিকত্ব চেয়েছিল? মতুয়া নিয়ে একাধিক বই লিখেছেন আমার সঙ্গে যিনি আছেন সেই ডক্টর উপেন বিশ্বাস। ওই অঞ্চলের বিধায়কও ছিলেন দীর্ঘদিন, মন্ত্রী ছিলেন পরবর্তীকালে। আমি সরাসরি তাকেই প্রশ্ন করি, স্যার প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। মতুয়া সম্প্রদায়, এই মতুয়া সম্প্রদায় কি চায় এবং সিএএ এটা আলটিমেটলি হওয়ার ফলে এদের কতটা বেনিফিট হলো, লাভ কতটা হলো স্যার? আমি প্রথম বলি যে মতুয়া ব্যাপারটা, আমার তো বই আছে যে ভোট ব্যাংক মতুয়া নয় নমশূদ্র। আচ্ছা, মতুয়াটা কারা? মতুয়ারা হচ্ছে আমাদের যে হিন্দু ধর্মের বৈষ্ণব একটা সেক্ট, সেটা কিন্তু ধর্ম না, হিন্দু ধর্মের একটা সেক্ট হচ্ছে বৈষ্ণব। আবার বৈষ্ণবদের মধ্যে সাবসেক্ট অনেক আছে, সব ধর্মেরই তাই হয়। তো এইবার হচ্ছে কি যে ওই মতুয়ারা একটা সাবসেক্ট অফ বৈষ্ণব। ওকে, এটা ক্লিয়ার হওয়া দরকার। 1 নম্বর, তো মতুয়ারা কোন সমাজের লোকেরা বেশি, মানে কোন সমাজ থেকে এই মতুয়ার লোকেরা এসছে, সেটা হচ্ছে নমশূদ্র। এখন সব নমশূদ্র মতুয়া না, হ্যাঁ, কিন্তু সব মতুয়া নমশূদ্র। তাহলে তার কতটা সংখ্যা, এই সংখ্যা তো কেউ গণে নেই, কেন তারা তো সেন্সাসের মধ্যে আসতে পারে না। সেন্সাসে আসবে নমশূদ্র, যেরকম রাজবংশী, তারা শিডিউল কাস্টের মধ্যে রাজবংশী নাম্বার 1, তারা হচ্ছে 38 লক্ষ, এরা 35 লক্ষ। তো তার মধ্যে এই লোকগুলো, তাকে তুমি 4 কোটি বানিয়ে দিচ্ছ। তোমরা কাগজের লোকেরাই 4 কোটি বানিয়ে দিচ্ছ। 4 কোটি তো মানে এই না, শিডিউল কাস্টই না 4 কোটি। তথ্য ভুল স্যার, তথ্য সব ভুল তথ্য নিয়ে, এমনকি মানে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো লোকেরা বলছে যে তারা মতুয়া ইজ এ শিডিউল কাস্ট অবশ্যই। কোথায় আমার দেখো, তো এই ইগনোরেন্সটা আমি বলবো কি মিডিয়ার চালিয়ে যাচ্ছে, এখনো চালিয়ে যায়। মতুয়া বংশধর কথা বলেই না। এবং আমি বলে দিয়েছি যে কোন চারটে। আমি যদি উপর থেকে ধরি, এই প্রথম হচ্ছে বাগদা, তারপরে ওই এখন বনগাঁকে 2 ভাগ হয়েছে, বনগাঁ উত্তর দক্ষিণ 2, গাইঘাটা, তারপরে হরিণঘাটা। এবারে আমাদের কথা হচ্ছে যে এই যে মতুয়া ভোট বলা হচ্ছে, এই কথাটা ঠিক না। আগে বলছি যে নমশূদ্ররা হচ্ছে মানে মতুয়ারা হচ্ছে নমশূদ্রদের মধ্যে একটা রিলিজিয়াস সাবসেক্ট অফ বৈষ্ণব। নমশূদ্রের ভোট আছে বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, হরিণঘাটা, কল্যাণী, রানাঘাট পশ্চিম, রানাঘাট পূর্ব ও কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই সব জায়গায় সব পার্টির প্রার্থী দেওয়া হয় নমশূদ্র। সব পার্টির লোক নমশূদ্র থেকেই দেওয়া হয়। এবং এইখানে এর মধ্যে 2টো পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি আছে, একটা বনগাঁ আর একটা হচ্ছে নদিয়াতে। তো নদিয়ার পার্টিকুলার নামে, তাহলে এইটা হচ্ছে এদের ভোট ব্যাংক। সেইখানে আপনি চালিয়ে যাচ্ছেন 30টা কনস্টিটিউয়েন্সিতে তাদের ইনফ্লুয়েন্স। এইগুলো হচ্ছে পিওরলি ল্যাক অফ, মানে এইটাতে মানে নলেজটা ঠিক নেই। তবে হ্যাঁ, এখনো এই যে নমশূদ্রদের মধ্যে এখনো
তাদের মধ্যে ট্রাইবাল সোসাইটির যে ইনগ্রেডিয়েন্টস মানে ওইরকম জিনিসটা তাদের মধ্যে এখনো বর্তমান আছে। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলেছি, মালদা জেলার গাজল থানার ইট বাঁধা হঠাৎ পাড়া, শ্রীকৃষ্ণপুর, বিনোদপুর, বৈরাগীপাড়া, রসিকপুর, রামকৃষ্ণপল্লী, বাবলাবন, বানিয়াল, খোকসান, মহাদেবপুর, সালাইডাঙ্গা, চকনগর, বুড়িদহ, শালুকা, পোলাডাঙ্গা, গরুদর, এই 20টি গ্রামের কোনো গ্রামের মাটিতে কান পাতলে অনায়াসে বুঝতে পাওয়া যাবে কোন পার্টির হাওয়া লেগেছে। মানে ওদের মধ্যে এখনো ওই ট্রাইবাল ইনস্টিংক্ট আছে যে গ্রামের মধ্যে সব আলোচনা হয়, তারপরে কারে ভোট দেবো, সেটা মাস্টারমশাইরাই সাধারণত ঠিক করে এখনো এই সিস্টেমটা এখনো বলবৎ আছে। সেই জন্যে মানে পলিটিশিয়ানসরা যে ঝাঁপিয়ে পড়ে, ভাই যদি এখানে ধরতে পারি তাহলে এই যে আমার আর আমি নিজে পলিটিক্স এর মধ্যে থেকে আর একটা জিনিস গবেষণা করেছি, এই পলিটিশিয়ানরা যদি এইটুকুন কেউ বলতে পারে এই এই অমুকের ওখানে 1000 খানেক ভোট আছে, তাই লাভ দিয়ে সেখানে যাবে, নিয়ে মিঠাই টেটাই নিয়ে টিয়ে গিয়ে জামা কাপড় টাপড় নিয়ে যে 1000 খানেক ভোট তো পাওয়া যাবে। অর্থাৎ তোমার 10 লক্ষ দেখতে হবে না, 35 লক্ষ দেখতে হবে না, 1 কোটি দেখতে হবে না, 1000 ভোটও যদি কে থাকে তার পেছনে যে আপনারা হচ্ছে গুরুদেব, আপনারাই হচ্ছে এই মানে কারা এই আমাদের গণতন্ত্রে আপনারাই হচ্ছে দেবতা, তখন যে সমস্ত কথা বলবে। অতএব এই যে কনসেপ্ট আমি এরাও বলেছিলাম যে এদের সংখ্যাটা কত, এখানে আমি কি বলি ওই সময় এবার হচ্ছে তাও মতুয়া অনুগামীদের সংখ্যা কত। প্রায়ত কপিল ঠাকুরের মৃত্যু হয়েছিল কলকাতার বেলভিউ নার্সিং হোমে, যদিও তার দেহ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কিনা এ নিয়ে বিতর্ক হয়েছিল। ওই সময় এক রাজনৈতিক পার্টির সর্বভারতীয় সভাপতি, বুঝতেই পারছেন কে সভাপতি, আমাকে বলেছিলেন এই মতুয়াদের সংখ্যা 2-3 লাখ হবে। সে ব্যক্তি শুধু নয়, যারা ভোট ব্যাংকের সাথে নানা তথ্য বাড়িয়ে বলে তারা আমাকে এইরকমই সংখ্যা বলেছে। অতএব এইটা কোনো ভোট ব্যাংক মানে মতুয়া হিসেবে ভোট ব্যাংক না, আছে নমশূদ্র হিসেবে ভোট ব্যাংক, তাও বেশি না। সারা সিএটা কি এখানে ফ্যাক্টর হতে পারে? এইবার সিএ কথা বলছি, সিএটা ফ্যাক্টর তাদের ভোটের বেলায় হবে না, কিন্তু কিছু লোক যারা এখনো ওদের মধ্যে আছে, মানে শুধু ওরা না, সেখানে ও কায়স্থ আছে, ব্রাহ্মণও আছে, শুধু খালি মতো বা শূদ্র নয়, প্রথমে ওই মতো কথাটাই বলা উচিত না। আর আমি বলবো এর ফয়দাটা পুরোপুরি লুটে নিয়েছে হচ্ছে ওই ঠাকুর বাড়ি হওয়ার। আচ্ছা, আপনারা এটাও হয়তো জানেন কিনা জানি না, ওই ঠাকুর বাড়ির 2টো পার্লামেন্ট ইলেকশন আমি চালিয়েছি এবং মমতা ব্যানার্জির অর্ডারেই ওই ইলেকশন আমি চালিয়েছি। যার একটা হচ্ছে কপিল ঠাকুর এবং কপিল ঠাকুরের স্ত্রী, এই যে এখন তাকে আবার রাজ্যসভার মেম্বার করা হয়েছে, এই কপিল একে তার নাম মমতা, এই মমতা ঠাকুরকে মানে যে ক্যান্ডিডেট করা হয়েছিল সেটা আমাকে মমতা ব্যানার্জি বলেছিল যে উপেন্দা আপনি যা বলেন সেই হবে, এবং এও বলেছিল যে আপনাকে ঘোষণা করতে হবে। আপনার সর্বনাশ করেছিলেন। এখন যদি আমি ঘোষণা করি, আমি পার্টির কোনো বড় মাতব্বর না, বলে না ওটা আমরা ঠিক করে ফেলেছি, আপনি ঘোষণা করবেন, আপনি পরিচালনা করবেন। আর আমাকে বলা হলো যে কে হবে, তখন আমি কথায় কথায় ওর নাম বলেছিলাম, সেটা লম্বা কারণে। তখন এবার আমি বলে না আপনাকে যে ঘোষণা করতে হবে, ওটা পার্থদাকে আমি বলে দিয়েছি, ওরা কেউ থাকবে না, বড় তোমাদের সব ক্যামেরা পান্ডারা বসে আছে। আমি বলছি যে এই যে ওটা বাই ইলেকশন, মধ্যবর্তী নির্বাচন, আমাদের কপিল ঠাকুর ছিলেন, তিনি প্রয়াত, ওখানে আমাদের যে তৃণমূলের যিনি প্রার্থী হবেন তিনি মমতা বলা ঠাকুর। এই প্রস্তাব তৃণমূলের সর্বভারতীয় প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অনুমোদিত। কারণ আমি দেখলাম কি, এই যে তোমরা যারা বসে আছো, আমার 14 ঘন্টা কোশ্চেন করবে, আপনি কে হে,
এই কথা বলার, ওই কথা আমার বলার দরকার ছিল না, আমাকে সম্পূর্ণ পাওয়ার দিয়েছে। অর্থাৎ আমি তাদেরকে, তারা ইলেকশনও করেছি, ওর স্বামীর এর ইলেকশনও আমি হচ্ছে চেয়ারম্যান, সেটা উনি নিজেই মানে আমাকে বানিয়েছিলেন যে ওপেন দা চেয়ারম্যান। এবং কপিল ঠাকুরের ইলেকশনে উনি ওই অঞ্চলের মানে বিভিন্ন যে অনেকগুলো পরিধি আছে তো, সেখানে উনি 3 বার গিয়েছিলেন। কিন্তু মমতা ঠাকুরের ইলেকশন উনি একবারও যান, কারণ উনি জানতেন যে হারবে। এবং মমতা ঠাকুর যখন জিতলো তখন উনি বলেছিলেন প্রেসের সামনেই, ইটস এ মিরাকল। আর যদি হারতো তখন আমাকে আমি প্রস্তাব করেছি, আমি হচ্ছে ঘোষণা করেছি, আমি হচ্ছে চেয়ারম্যান অফ দি ইলেকশন কমিটি। কোথাও কি আপনাকে আপনি বিপদে পড়ে যেতেন যদি হেরে যেতেন? আমি মানে সেইখানে আর একটা কথা আছে, দেখুন আমি তো কিছুটা আর্মিতেও কাজ করেছি, এটা বলাও যাবে না। 4 বছর 3 বছর ছিলাম একটা গেরিলা ডিভিশনের কমান্ডার। সেটা হচ্ছে কি যে আপনি যদি কোনো লিডার হন এবং সেই কোনো যুদ্ধে যান বা ইলেকশনে যান, হারলে আপনাকে দায়িত্ব নিতে হবে, আর জিতলে বলতে হবে মাই বয়েজ হ্যাভ ডান ইট। যদি জিততেন আপনি তাহলে বলতে হবে আমার ছেলেমেয়েরা করেছে, এটা নিয়ম। কিন্তু আজকালকার সব নেতারা দেখি জেতার সময় কেউ নেই, উনি আমি হচ্ছে আমাকে ভোট দাও, আমার নামে ভোট দাও, আর সবাই তো দেয় নেই। আমার ইলেকশনে যে মমতা ব্যানার্জি, আমি 2016 সালে দাঁড়াতে চাই নাই, তবু গিয়ে তারপর দেখলো যে আমি হারছি, উনি আমাকে গিয়েছিলেন। উপেন্দা যদি ইলেকশনে মানে জিতে না আসে তো আমি তাকে নিয়ে ক্যাবিনেট করবো, আমি তো হারলাম। উনি নিজেও হারলেন। অতএব ওনার মুখ দেখে দিলে কিন্তু হারতেও পারে, কে হারবে কোনো ঠিক নাই। স্যার সে সময় কি সিএটা ওদের মধ্যে কার্যকরী ছিল? মানে হঠাৎ বলি এই জিনিসটা না যে একটা সমস্যা, যে বাংলাদেশ থেকে মানুষ আসতেই থাকে, এবং যারা লেখাপড়া করেছে তারাও করে কি, এক ছেলেকে পরে ক্লাস 10-এ পড়ে তাকে ক্লাস 1 থেকে আবার শুরু করায়। এই সমস্যাটা কিন্তু এখন হয়েছে। এই সমাধান কিছুটা সমাধান করতে যাচ্ছিল ওরা। তো সেই সমাধানটা হলে কি হতো যে ওখানকার মানুষ মনের আনন্দে কোনো ঝামেলা না করে চলে এসে এখানকার সিটিজেনশিপ পেত। তা হলো ইট ইজ ওয়ান স্টেপ। এই ওয়ান স্টেপের ফলে কিছু তো অ্যাডভান্টেজ হবে, কিন্তু এইটা নয় কি যে 10 কোটি মানুষ বা 1 কোটি মানুষ বা 50 লক্ষ মানুষ বা 30 লক্ষ মানুষ তাদের বেনিফিট হয়েছে, তা নয়। এই সংক্রান্ত আপনি অমিত শাহকে একটা চিঠি লেখেন, আমি সেই চিঠি দেখেছি। এক্স্যাক্টলি কেন এই চিঠি লিখলেন স্যার, এবং কেন লেখার প্রয়োজন? আমি প্রথম হচ্ছে যে আমার লেখার প্রয়োজন আছে যে আমার লোকেরা, আমারই লোকরা ওখানে, আমি ওই সমাজের লোকরাই বেশি ওখানে, যারা ওখানে রয়েছে তারা বেশি। তো আমার দায়িত্ব ছিল, বহু লোক বিদেশি দেশ থেকেও আমাকে টেলিফোন করছে যে স্যার আপনি একমাত্র লোক আছেন, সিনিয়র লোক, আপনি অন্তত একটু ব্যাপারটা ভালো করে বুঝে নিন। তখন আমি দেখলাম কি যে ওই অ্যাক্টটা ইজ অল রাইট, কিন্তু ওই অ্যাক্টে ওই যে কন্ডিশনস গুলো দেওয়া আছে, ওই কন্ডিশনস কিন্তু ফুলফিল করতে পারবে না। বর্তমানে সেটা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে না, কিছুদিন এগিয়ে লোকেরা আবার পিছনে পড়ে গেছে না, যে থমকে দাঁড়িয়েছে। এখনই তারা ওটা চাইবে না। অতএব কি করতে হবে যে এইটাই বাস্তব দেখে ওটাকে আবার অ্যামেন্ডমেন্ট করে, যাতে ওখানকার এই 3 জায়গা থেকে, আফগানিস্তান থেকে যারা এখন আফগানিস্তানে কোনো লোক এখানে আসবে তা না, কিন্তু ওই পাকিস্তান আফগানিস্তান বাদে তারা আগে এসছে, তারা কিন্তু ওই দিকের লোকেরা কিন্তু বেনিফিট, তারা কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু নিয়ে নিচ্ছে। যারা ওই আফগানিস্তান থেকে এবং পাকিস্তান থেকে উত্তর ভারতে যারা আছে, তারা অনেকেই কিন্তু সিটিজেনশিপ পায়নি, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ফিল আপ করে নিচ্ছে বা নেবে। কিন্তু এখানের অবস্থাটা আলাদা, এটা তো এখনো কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে না, এখনো আসছেন বাংলাদেশ থেকে কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে। অর্থাৎ এই ক্রাইটেরিয়াটার ওই ক্রাইটেরিয়া এক হলে ঠিক হয়নি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। রাইট, অসংখ্য ধন্যবাদ স্যার। পরিষ্কারভাবে মতুয়া এবং সিএ এই নিয়ে যে আলোকপাত উনি করলেন, যে আমাদের ভুল ধারণা মতুয়া ধর্মীয়
জনগোষ্ঠী এবং তারা নমশূদ্রের বিভাগের মধ্যে পড়ে, যেই কনফিউশন অনেকের মধ্যে ছিল, এবং সিএ হওয়ার ফলে খুব বিশাল যে ভোট ব্যাংকের পরিবর্তন হবে না সেরকমই মনে করছেন ডক্টর রূপেন বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা কি ভাবেন, সিএ লাগু হয় সত্যি কি ভোট বাড়বে বিজেপির, নাকি ভোট ব্যাংকে কোনো রিফ্লেকশন দেখা যাবে না, জানাবেন। ধন্যবাদ।